গুড মর্নিং। আর আজকের সকালটা শুরু হয়েছে দীঘা থেকে। এখন প্রায় 8:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে গেছি আর ব্রাশ টাশ করে একদম রেডি হয়েছি। আর আমাদের রুমটা এখন অগোছালো হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে আমাদের রুম। দারুণভাবে ঘুম হয়েছে, সব কিছু নিয়ে একদম সুন্দর দিন একটা গেল। তো খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। বেরিয়ে আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে, হয়তো কলকাতা হয়তো না যাচ্ছি, এরকম একটা প্রোগ্রাম আছে। কারণ আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে অল বেঙ্গল ইউটিউব কমিউনিটি থেকে একটা পাটুলিতে ডাক দেওয়া হয়েছে। একটা মিছিল হবে আমাদের, তো তাতে যাব, অনেকেই যাবে, আমিও যাব, সেই চেষ্টা চলছে। তো এখান থেকে বেরিয়ে এগরা পৌঁছি, তারপরে এটার সিদ্ধান্ত হবে। কারণ আমি একা তো যেতে পারবো না, আমার সঙ্গে কেউ গেলে যাব। তো সঞ্জীবকে বলেছি যদি সঞ্জীব যায় অবশ্যই যাবো। আর হ্যাঁ, দেরি না করে, পেটে পেয়েছি প্রচুর খিদে, দেরি না করে যাই, আগে খেয়ে আসি, টিফিনটা করি। আর টিফিনে কি ব্যবহার করেছে একটু দেখে আসি। সকালে খাওয়া দাওয়াতেও পড়েছে লাইন, সবাই দাঁড়িয়েছে লাইনে, আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর কী কী ব্রেকফাস্ট করা যায় দেখা যাক। দাঁড়িয়ে পড়েছি লাইনে, বুফে সিস্টেমে। আমরা এখন কি পাই ব্রেকফাস্টে দেখা যাক। এখান থেকে তো দেখা যাচ্ছে ব্রেড আর জ্যাম। একটা সিনেমায় শুনেছিলাম ব্রেড আর জ্যাম খাইয়ে খাইয়ে মেরেছিল একটা হিরোকে। তো সেই ব্রেড আর জ্যাম, যেগুলো সাধারণত আমাদের মতো মানুষের কাছে ব্রেড আর জ্যামটা কোনো। তো ব্রেকফাস্টে এখন আমি রুটি নিয়ে নিয়েছি, জ্যাম নিয়ে নিয়েছি, খাওয়া যদিও শুরু করে দিয়েছে। আর লুচি নিয়েছি 3 পিস, সঙ্গে আছে আলু আর মটরশুটির তরকারি, আর ছিল উপমা, যেটা আমি নেইনি। তো খাওয়া দাওয়াটা হোক, সঙ্গে আছে জুস, ওইদিকে জুসের কাউন্টার আছে, জুস নিতে হবে। আর সবাই বসে এখন খাওয়া দাওয়া করছে, আর খাওয়া দাওয়া করেই আমরা এখান থেকে বেরোবো। এবার মোটামুটি আমাদের এই হোটেলকে বিদায় জানিয়ে, দীঘাকে বিদায় জানিয়ে যেতে হবে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই, তো এরকম গন্তব্যস্থলে পৌঁছতে হবে। হ্যাঁ, কারণ অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। সময় নষ্ট করা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যেতে। চলো স্যারেদের রুমে চলুন। দীঘা থেকে ফিরে আমার কলকাতা যাওয়ার প্ল্যান ছিল, আমি বলেছিলাম। কারণ আমাদের অল বেঙ্গল ইউটিউব কমিউনিটির তরফ থেকে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল পাটুলিতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেখানে যেতে পারিনি। কারণ আমার দীঘা থেকে ফিরতে ফিরতে এগরা প্রায় দুপুর 1টা-1:30 হয়ে গেছে। তখন যদি বেরোই, আমার এগরা থেকে কলকাতা যেতে কম করে 5 ঘন্টা সময় লাগে। তাহলে 2:30, 3:30, 4:30, 5:30, 6:30 বেজে যাবে ধর্মতলা পৌঁছতে। ধর্মতলা থেকে পাটুলি যেতে আরও সময় লাগবে। আর দ্বিতীয় কথা, ওয়েদারটা খুব খারাপ ছিল, তো এই কারণে যেতে পারিনি। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার তরফ থেকে প্রতিবাদ চলবে। আমরা এই খারাপ কাজটা যারা করেছে তাদের কঠোরভাবে শাস্তি চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আর অল বেঙ্গল ইউটিউব কমিউনিটি থেমে থাকেনি, আরও আন্দোলন চলবে। বিভিন্ন রকম আলোচনা চলছে কিভাবে এই আন্দোলনটাকে আরও বৃহত্তর করা যায়। তো যাই হোক, সেই আন্দোলনের সঙ্গে তো সবসময় আছি, থাকবো। আর যেটা বিষয়, আমি গতকাল যে ভিডিওটা পোস্ট করেছি, আমি যে কোম্পানির সেমিনারে গেছিলাম, সেখান থেকে আমি পুরোটা দেখাতে পারিনি, আমারই ভুল। কারণ আমি পাট করে একটু একটু তুলেছিলাম। তো কারণ ওই সেমিনারে যে বক্তারা বক্তব্য দিচ্ছিলেন, ওই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই ওই কথাগুলো শোনার আমার বেশি আগ্রহ ছিল, ভিডিও করার এতটা আগ্রহ ছিল না। তাই যতটুকু পেরেছি করেছি। আর খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করেছি, কারণ অনেকে বলেছেন সুদীপদা তুমি খেতে গেছো নাকি। তো খেতে নয়, অ্যাকচুয়ালি ওই সময়টায় ফ্রি থাকতাম, ওই জন্যই ভিডিওটা করা। আর দীঘা গিয়ে ওই হোটেলটা ছেড়েই কোথাও বেরোতে পারিনি, একবার সমুদ্র সৈকতেও যেতে পারিনি, মানে সমুদ্রের ধারেও যেতে পারিনি, কারণ গুরুত্বপূর্ণ একটা সেমিনার ছিল। এবার যে কোম্পানিতে কাজ করতে ঢুকেছি, অনেকেই বলছেন যে চিট ফান্ড, বা তুমিও শেষে চিট ফান্ড কোম্পানিতে ঢুকলে। তা এরকম কিছু নয়। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় যে মাই লাইফ সুদীপ, মানে সুদীপ মান্না এমন কিছু কাজ করবে যাতে তার বা তার দর্শকদের বা তার পরিবারের মাথা হেড হতে পারে? এরকম কোনোদিন কিচ্ছু করবো না আমি। আপনারা জানেন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, আমাদের লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া মানে এলআইসি একটা সরকারি প্রতিষ্ঠান। আর তার বাদে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেমন রিলায়েন্স আছে, টাটা আছে,
স্টার ম্যাক্স আছে, আরো অনেক কিছু আছে, ম্যাক্স আছে, অনেক কিছু আছে, কানাড়া ব্যাংকের, এসবিআই, কত রকমের মানে ইন্স্যুরেন্স আছে। তার মধ্যেই একটা পড়ে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স। এবং শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে আরো অনেক কিছু আছে, যেরকম শ্রীরামের আছে শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স, মানে বড় বড় ট্রাক বা সমস্ত কিছুর ইন্স্যুরেন্স হয়। মানে আজ থেকে নয়, আমাদের কোম্পানিটা 1974 থেকে শুরু হয়েছে। না সরি, 74 নয়, হ্যাঁ 74 থেকে শুরু হয়েছে। মানে আজকের ডেটে আমাদের কোম্পানি 50 বছর পূর্তি হয়েছে। এই বছর আমাদের কোম্পানির 50 বছর পূর্তি হয়েছে। আইআরডি রেজিস্ট্রিকৃত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স। সেই ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আমি নিয়েছি। আমাকে ওই দাদারা, সুমন দা বা বাসুদেব দা কনভিন্স করেছিল। আমাকে তারা বলছিল যে দেখো সুদীপ দা, তুমি তো ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, তো তারপরেও তোমার ওষুধ কিনতে পয়সা হয় না, বা বিভিন্নভাবে তুমি পিছিয়ে আছো। যদি এই কাজের সঙ্গে যুক্ত হও, একটা ভালো জিনিস মানুষকে উপহার দিতে পারবে। কারণ ইন্স্যুরেন্স প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে ইন্স্যুরেন্সের টাকা পলিসি দিয়ে কি হবে, আমি তো মরে যাব, আমি তো সেই টাকা ভোগ করতে পারবো না, সেই টাকা কি হবে। কিন্তু নয়, ইন্স্যুরেন্স করলে, ইন্স্যুরেন্সটা অ্যাকচুয়ালি করা হয় নিজের জন্য নয়, নিজের পরবর্তী, নিজের যদি কোনো কিছু হয়ে যায় পরবর্তীতে, তার পরিবার, ছেলে মেয়ে বা সবকিছু, তার উপর যারা যারা ভরসা করে থাকে, তাদেরকে কিছুটা না হলে কিছুটা আর্থিক সাহায্য পাইয়ে দেওয়া, যাতে পেয়ে যায়, যাতে তাদের ভবিষ্যৎ জীবনটা কিছুটা হলেও সুন্দর হয়। কারণ যে চলে গেছে সে তো ফিরে আসার নয়, বা সে যেইগুলো করতো সেটা তো সম্পূর্ণভাবে করা সম্ভব নয়। তারপরেও ইন্স্যুরেন্সের যেই টাকাটা, সেই টাকাটা হয়তো তাদের জীবন চলার পথে একটু সুবিধা করে দেবে। আর প্রত্যেকেই আমরা জানি, যতই আমরা বলি যে টাকা জীবনে সবকিছু নয়, হ্যাঁ কথাটা ঠিক, টাকা জীবনে সবকিছু নয়, কিন্তু টাকা ছাড়াও অনেক কিছু হয় না, সবকিছু হয় না। তো যেরকম মানুষের বিশ্বাস, ভরসা, ভালোবাসাটাও প্রয়োজন, সঙ্গে টাকাটাও প্রয়োজন। কারণ জীবন এমনি চলে না টাকা ছাড়া। সকালে উঠলেই, বিছানা থেকে উঠলেই, ব্রাশ করার কাছ থেকে রাতে শোয়ার, জল খাওয়া পর্যন্ত সবকিছুটাই টাকা কেন্দ্রিকই থাকে। তো যাই হোক, তো সেই কারণে, কারণ এই ভিডিওটা করতাম না হয়তো, আমি একদিন আমাদের অফিসের স্টাফের ইন্টারভিউ নিতাম, যে কি কি পলিসি আছে, কিভাবে কি আছে, সবকিছু বলতাম। কিন্তু কিছু মানুষ এমন কমেন্ট করছেন আমি চিট ফান্ডে করছি বা এ করছি সে করছি, বিভিন্ন প্রকার কমেন্ট করছেন। তার জন্যই আজকের এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি কোনো চিট ফান্ডও নয়, কিছু নয়, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স, তবেই পেয়ে যাবেন। আর ইন্স্যুরেন্স কোম্পানি যেরকম এলআইসি হচ্ছে ভারত সরকারের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেরকম অনেক কোম্পানি আছে বেসরকারি, যেমন রিলায়েন্স, টাটা, এসবিআই, অনেক কিছুই আছে, তার মধ্যেই শ্রীরাম একটা। আর যদি ভাবেন যে এটা তো বেসরকারি চলে যাবে, তাহলে সেই হিসাবে কিন্তু বেসরকারি ব্যাংক যেরকম এইচডিএফসি, আইসিআইসিআই, তারপরে অ্যাক্সিস ব্যাংক, আরও অনেক ব্যাংক আছে যারাও কিন্তু বেসরকারি, তারাও তো চলে যেতে পারে। ইয়াস ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, কত ব্যাংক আছে, তারাও তো চলে যেতে পারে। কিন্তু তারাও যাবে না, কারণ তাদের একটা কেন্দ্রবিন্দু আছে। যেরকম সরকারি ব্যাংকগুলো, স্টেট ব্যাংক হোক, তারপরে এলাহাবাদ ব্যাংক হোক, কানাড়া ব্যাংক হোক, তাদের যেমন কন্ট্রোল করছে আরবিআই, সেরকম বেসরকারি ব্যাংকগুলোকেও কন্ট্রোল করছে আরবিআই। আর সেই রকম ইন্স্যুরেন্স কোম্পানিতেও আইআরডিএ, যেরকম এলআইসি অফ ইন্ডিয়া, মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটাকেও কন্ট্রোল করছে আইআরডিএ। আর সেরকম টাটার, রিলায়েন্সের, আমাদের শ্রীরামের, সবগুলোর ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে কন্ট্রোল করছে আইআরডিএ। তো এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন, আর এইটুকু আমার উপর ভরসা রাখতে পারেন, আমি কোনোদিন ঠকাবো না। আর হ্যাঁ, আবার আরেকটা কথা বলি, যদি কেউ ইন্স্যুরেন্স নিতে চান, পলিসি নিতে চান, তাহলে অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, কল করতে পারেন, আমার কাছ থেকে পলিসি নিতে পারেন। তাতে যেরকম আপনারও ভালো, একটা পলিসি নেবেন আপনি, তেমনি আমারও সুবিধা। কারণ আপনি একটা পলিসি নিলে আমারও কোথাও না কোথাও কিছু অংশ প্রফিট থাকবে। তো যারা জানেন ইন্স্যুরেন্সের সম্বন্ধে, আশা করি তাদের আর বোঝাতে হবে না বা বলতে হবে না যে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সটা কি। আর যারা বোঝেন না, অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স, পেয়ে যাবেন। লাস্ট 50 বছর ধরে এই কোম্পানিটা
বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছে। 2005 থেকে 5 হয় কি 6, 5 বা 6 এই যে কোনো একটা টার্ম থেকে লাইফ ইন্স্যুরেন্স যে সেক্টরটায় নেমেছে। আর এটাতে আমাদের কি আচ্ছা, আমি কোনোদিন একটা কোনো ইন্টারভিউ নিয়ে স্যারের সব কিছু বলবো, কিন্তু এইটুকু বলতে পারি ইন্স্যুরেন্স কোম্পানি মানেই সরকারি বৈধ। তো সে বিষয়ে কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই, মানে কোনো নির্ভরসা নেই এরকম নয়, নির্ভরসায় নিশ্চিন্তে এটা একটা ভালো সংস্থা। আর সেই সংস্থার সঙ্গে আমি যুক্ত হয়েছি, নিজেকে ভালো লাগছে। আর তারপরেও যদি কারো মনে প্রশ্ন থাকে শ্রীরাম সম্বন্ধে, শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে, যে ভালো খারাপ কোনো কিছু যদি প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ পলিসি নিতে চান, অবশ্যই যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি টিভি মানে মোবাইল স্ক্রিনে, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন আমার সঙ্গে ডাইরেক্ট, যাতে আপনিও পলিসি নেবেন, আপনিও লাভবান হবেন, আর আমিও সেখান থেকে কিছুটা লাভবান হব। যাই হোক, আশা করি সব কিছু বোঝাতে পেরেছি। এই কথাটা আমার প্রথম দিনের ভিডিওটাতেই বলে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো এই খারাপ মন্তব্যগুলো আমাকে শুনতে হতো না। যাই হোক, আমারই ভুল হয়ে গেছে, সরি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই গুগলে একবার সার্চ করে দেখে নিতে পারেন শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স বা শ্রীরাম কোম্পানির সম্বন্ধে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আর আমরা বর্তমান ইন্ডিয়ার 5 নম্বরে মানে 1 নম্বর তো এলআইসি আছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটা তো 1 নম্বরে আছে। তার বাদে সিরিয়াল ওয়াইজ 5 নম্বরে আছি। আমাদের টার্গেট শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2030-এর মধ্যে 2 নম্বরে বা 3 নম্বরে আসার টার্গেট আছে। তো এই টার্গেটে আপনারাও পার্টিসিপেট করুন, আপনারাও সাপোর্ট করুন, আপনারাও পলিসি নেন। আর অবশ্যই বেনিফিট সব থেকে বেশি দেওয়ার চেষ্টা করব, যেই পলিসিটা ভালো হবে সেটাই আপনাদের প্রেফার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিশ্চয়ই সবার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে হবে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের সম্বন্ধে আপনাদের ঠিক করেছি না ভুল করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।